হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 11-12। তোমরা এই মুহূর্তে যারা যারা ক্লাস 11 সেমিস্টার 1 এর প্রিপারেশন করছো তাদের জন্য আমরা কিন্তু ফিজিক্স, ম্যাথমেটিক্স এরকম বিভিন্ন সাবজেক্টের তোমাদের যে বইয়ের সলিউশনগুলো সেগুলো আপলোড করছি। এবং দেখো, তোমরা যখন কোনো একটা চ্যাপ্টার পড়ছো, সেই চ্যাপ্টারটা পড়ার পর তার এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো যখন তোমরা ভালো করে কমপ্লিট করবে, তখনই কিন্তু তোমার সেই চ্যাপ্টারের আন্ডারস্ট্যান্ডিং, সেই চ্যাপ্টারের যে লার্নিং সেটা কমপ্লিট হবে। তো সেই জন্য আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর ফিজিক্সের দেখো ছায়া প্রকাশনের বইয়ের যে আমাদের এমসিকিউ গুলো সেগুলো কিন্তু আমরা সলভ করছি। এবং এখানে আমরা কোন চ্যাপ্টারটা সলভ করছিলাম? ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা। এই চ্যাপ্টারের অলরেডি দুটো পার্ট কিন্তু আগে আপলোড হয়ে গেছে, যেখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 50 অবধি অলরেডি সলভ করে নিয়েছি। আজকে আমরা কি করব? আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 51 থেকে 70 অবধি সলভ করতে চলেছি। তাহলে যারা যারা ক্লাস 11 সেমিস্টার 1 পড়ছো, এই পুরো ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখে নিও, যাতে তোমাদের কাছে প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন ক্লিয়ার হয় এবং তোমরা বিষয়গুলো খুব ভালো করে শিখতে পারো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, লেটস ইমপ্রুভ 11-12 এবং লেটস ইমপ্রুভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমাদের লার্নিং কিন্তু একদম বেস্ট উপায় হতে চলেছে। তাহলে দেখো, আমাদের প্রথম কোয়েশ্চেন, দেখো আজকের ক্লাসের যে প্রথম কোয়েশ্চেনটা, এটা অ্যাকচুয়ালি আমরা সলভ করব না। তার কারণ কি? তোমরা এই কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারছো যে এই কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি আমরা এই এক্সারসাইজে আগেও পেয়েছিলাম এবং এর আগের ভিডিওতেই সলভ করেছি। তাহলে এটা আর আমি সলভ করছি না, এটা বরঞ্চ তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা একবার করে নিয়ে কমেন্টে জানিও যে এটার উত্তর কি আসছে, কারণ অলরেডি আগে করিয়ে দেওয়া হয়েছিল, এখন নিজেরা ট্রাই করো। চলো, এখানে কোয়েশ্চেন নাম্বার 52 থেকে আমরা স্টার্ট করছি। কোয়েশ্চেন নাম্বার 52 তে কি বলেছে? একটি ভৌত রাশির মাত্রা হলো m(t⁻³ তাহলে রাশিটি হলো, তাহলে এক্ষেত্রে কোন রাশিটির মাত্রা m(t⁻³ সেটা বের করতে হবে। দেখো, এই প্রশ্নটা তোমাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি যে আমাদের যে উত্তর হবে সেটা কি হবে? সেটা হবে সৌর ধ্রুবক। এবার সৌর ধ্রুবক জিনিসটা কি হয়? যে একক ক্ষেত্রফলে একক সময়ে কতখানি সৌরশক্তি আপতিত হয় সেটাকে আমরা বলি সৌর ধ্রুবক। যে ধরো না, সৌরশক্তি তো এসে পড়ছে, তাহলে একক ক্ষেত্রফল মানে কি? যেই ক্ষেত্রফলের মানটা হচ্ছে 1, এরকম ক্ষেত্রফলে একক সময়ে কতখানি শক্তি এসে পড়ছে সেটাই হচ্ছে সৌর ধ্রুবক। তাহলে সৌর ধ্রুবক সেটা সমান সমান কি হবে? শক্তি বাই সময় ইন্টু ক্ষেত্রফল। এবার শক্তির মাত্রা কত হয়? সেটা হয় mL²t-2, সময়ের মাত্রা t এবং ক্ষেত্রফলের মাত্রা L²। এবার এখান থেকে L² কেটে গেল, তাহলে দেখো এটা কি আসছে? এটা আসছে m(t⁻³ আমাদের তো এটাই জিজ্ঞেস করেছিল, m(t⁻³), এটা কার মাত্রা? এটা তাহলে আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে আমাদের সৌর ধ্রুবকের মাত্রা। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 53। কোয়েশ্চেন নাম্বার 53 তে কি বলেছে? মাত্রাহীন এবং এককযুক্ত রাশিটির নাম লেখো। দেখো, পরীক্ষায় অনেকে তাড়াহুড়ো করে, অনেকে কি করবে? মাত্রাহীন দেখলো উত্তর খুঁজতে চলে যাবে, এমন কিন্তু করবে না। পুরো কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। তোমাকে কি বলেছে? মাত্রাহীনও হতে হবে, তার সাথে সাথে একক যুক্তও হতে হবে। তুমি এই অপশনের মধ্যে প্রত্যেকটা যে অপশন দেখতে পাচ্ছ, এখানে কারোরই কিন্তু মাত্রা নেই, কারণ মাত্রাহীন রাশি কি হয়? দুটো সমজাতীয় রাশির অনুপাত হলে সেটাকে আমরা মাত্রাহীন রাশি বলি। তো এখানে অপশনে যে চারটা তুমি অপশন দেখতে পাচ্ছ, এরা সবাই মাত্রাহীন, কিন্তু তোমাকে মাত্রাহীনের সাথে সাথে এককও দেখতে হবে। এবার এই যে আমাদের চারজন, তার মধ্যে থেকে প্রতিসরাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক এবং বিকৃতি, এদের যেরকম মাত্রা নেই, তার সাথে সাথে কোনো এককও নেই। কিন্তু কোন, সেটা কি? সেটার মাত্রাহীন, কিন্তু এর কি রয়েছে? এর কিন্তু এসআই পদ্ধতিতে একক রয়েছে। সেই এককটা কি? সেই এককটা হচ্ছে আমাদের রেডিয়ান, তাই না? এককটা কি? এককটা হচ্ছে আমাদের রেডিয়ান। তাহলে এই যে আমাদের এই কোণ, সেটা কি? সেটা একটি মাত্রাহীন এবং একক যুক্ত রাশি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্ন আমাদের কোয়েশ্চেন নাম্বার 54 কি বলেছে? স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটির সাথে সমান? দেখো, স্প্রিং ধ্রুবক এটা সম্পর্কে তোমরা হয়তো নিউটনের গতিসূত্র অধ্যায়ে পড়েছো, বা যারা এখনো চ্যাপ্টারটি পড়োনি তারা পড়বে। তো এই আমাদের স্প্রিং ধ্রুবক সেটা সমান সমান কত হয়? স্প্রিং কনস্ট্যান্ট সেটা সমান সমান হয় F/x, যেখানে Fটা কি? Fটা হচ্ছে বল এবং এক্সটা হচ্ছে স্প্রিংটার কতখানি প্রসারণ বা সংকোচন হলো। আর আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠটান, এটা কি হয়? F/L, যে আমাদের একক দৈর্ঘ্যে কতখানি বল কাজ করছে। তো এবার দেখো, এটাও ফোর্স আর এটাও ফোর্স। এক্সটা কি? এক্সটাও একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, এলটাও একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। তার মানে আলটিমেটলি এই স্প্রিং কনস্ট্যান্ট অ্যান্ড সারফেস টেনশন, এদের দুজনের মাত্রা কি হবে? সেম হবে। তাহলে আমাদের স্প্রিং ধ্রুবকের মাত্রা কার সাথে, কার মাত্রার সাথে সমান? সেটা পৃষ্ঠটান বা সারফেস টেনশনের মাত্রার সাথে সমান। এই কোয়েশ্চেনটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 55 কি দিয়েছে দেখো। বলেছে যে আমাদের এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট নলের মধ্য দিয়ে
তারপিন তেল প্রবাহিত হচ্ছে, যেই তেলই প্রবাহিত হোক, জল প্রবাহিত হোক, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের তেলটা দিয়ে তার সান্দ্রতার কথা বলেছে, কিন্তু যে কোনো তরলই প্রবাহিত হোক সেটা আমাদের কোনো ফ্যাক্টর না এই কোয়েশ্চেন সলভ করার জন্য। নলটির দুই প্রান্তের চাপের পার্থক্য পি। তাহলে একটা আমাদের নল রয়েছে, নলটার দৈর্ঘ্য হচ্ছে এল, তার ব্যাসার্ধ হচ্ছে আর। সেই নলটার দুই প্রান্তের মধ্যে চাপের পার্থক্য বলেছে পি। তেলটির সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক কি হয় সেটা তোমরা ক্লাস 11 সেমিস্টার 2 তে গিয়ে পড়বে। ওকে, তো তোমরা যারা যারা আমাদের ক্লাস ফলো করবে তাদেরকে আমি একদম খুব ভালো করে শিখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। তো এই ক্ষেত্রে তেলটার যে সান্দ্রতাঙ্ক, সেই সান্দ্রতাঙ্কের ফর্মুলা দেওয়া আছে এটা। ওকে, সান্দ্রতাঙ্ককে ইংরেজিতে বলা হচ্ছে ভিসকোসিটি। তো এই যে আমাদের ভি, ভিটা কি, এখানে যে ভি দেখতে পাচ্ছ, ভি হচ্ছে নলটির অক্ষ থেকে এক্স দূরত্বে তেলের বেগ। তাহলে তোমাকে কি বের করতে বলেছে? বের করতে বলেছে এই যে আমাদের সান্দ্রতাঙ্ক ইটা, এই ইটার মাত্রা বা ডাইমেনশন কত হবে। চলো তাহলে আমাদের ফর্মুলা দেওয়া আছে, মাত্রা বের করতে কি এমন ব্যাপার। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে দেখি চাপ, চাপের মাত্রা আমরা বহুবার করেছি, চাপের মাত্রা কি হয় এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। আমাদের বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তারপর আমাদের এখানে তুমি এই রাশিটা যদি দেখো, দেখো এই যে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্সটা কি, এক্সটা হচ্ছে একটা দৈর্ঘ্য, তাহলে এক্স এর মাত্রা কত হবে এল, তাহলে এক্স এর স্কোয়ারের মাত্রা কত হবে এল স্কোয়ার। এবার আর স্কোয়ার থেকে যদি আমি এল স্কোয়ার মাইনাস করছি, আরটা কি, আরটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাত্রাও কি হয় এল, তাহলে আর এর স্কোয়ারের মাত্রা কত হবে এল স্কোয়ার। এবার তুমি এল স্কোয়ার থেকে এল স্কোয়ার মাইনাস করলে যেটা আসবে সেটারও মাত্রা তো এল স্কোয়ার থাকবে। কেউ কিন্তু আবার এইভাবে ভেবো না যে স্যার এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তো জিরো হয়ে যাবে, এখানে তো ওই বিয়োগের কথা হচ্ছে না, তাই না। এখানে আমরা কি বলছি যে তুমি টাকার থেকে টাকা বিয়োগ করলে কি টাকাই থাকে, তাহলে তুমি একটা রাশি যার মাত্রা এল স্কোয়ার, তার থেকে আরেকটা রাশি যার মাত্রা এল স্কোয়ার, সেটাকে যদি বাদ দাও, যেই রাশিটা থাকবে তার মাত্রাটাও কি থাকবে এল স্কোয়ারই থাকবে। আর এখানে আমাদের যে দৈর্ঘ্য এল, সেটার মাত্রা তো এল। এবার তুমি এক সিম্পল কাজ করো, এখানে এই প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দিয়ে তুমি ক্যালকুলেট করো। এখানে অপশন আমরা ডি দেখতে পাচ্ছি ঠিকই, তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিয়ে দেখো, এই ফর্মুলায় যদি প্রত্যেকটা ভ্যালু বসাও তাহলেই ক্যালকুলেট হয়ে যাবে। ক্যালকুলেট করে নিয়ে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কনফার্ম করবে যে ডি আসছে কি আসছে না। ওকে, চলো পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 55 ডান। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন সেটা কি দিয়েছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, তোমরা যারা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমরা যদি একদম বেস্ট ওয়েতে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট, ইংলিশ ইত্যাদি আমাদের থেকে ভালো করে শিখতে চাও, লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে তোমরা আমাদের ইগনাইট ব্যাচে ভর্তি হতে পারো। সেখানে আমরা তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট পড়াই। তোমরা চাইলে আমাদের ফুল ব্যাচও নিতে পারো, বা কারোর যদি মনে হয় সিঙ্গেল ব্যাচ নেবে সেটাও কিন্তু তোমরা করতে পারো। তো এই বিষয়গুলো জানার জন্য তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে আমাদের ব্যাচগুলো চেক করতে পারো, বা আরো কোনো কোয়ারি থাকলে এখানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারগুলোতে ফোন করেও কিন্তু তোমরা জেনে নিতে পারো। ওকে, চলো নেক্সট আমাদের কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন আমাদের দিয়েছে এটা, বলেছে এই সংখ্যাটিতে কতগুলো সার্থক অঙ্ক সংখ্যা রয়েছে। দেখো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গণনার সময় আমরা কি শিখেছিলাম, আমাদের যদি একটা নর্মাল সংখ্যা থাকে যেখানে কোনো রকম দশমিক বা পয়েন্ট নেই, তাহলে সেই সংখ্যাটায় লাস্টের যে জিরোগুলো সেগুলোকে কিন্তু আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় গুনি না। তাহলে এখানে যদি আমরা দেখি এই যে লাস্টের তিনটা জিরো, তাদেরকে কিন্তু আমরা তাৎপর্যপূর্ণ বা সার্থক অঙ্ক সংখ্যার মধ্যে নেব না। তাহলে এখানে কটা সার্থক অঙ্ক সংখ্যা রয়েছে, 1 2 3 4টা। তাহলে অপশন এ 4 সেটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 57 কি বলেছে, একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6.01 মিটার। তাহলে একটা আয়তক্ষেত্র আছে, আমাদের কাছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটার এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে 6.01 মিটার। এবং আমাদের আচ্ছা বাহুর দৈর্ঘ্য ওরা দৈর্ঘ্য প্রস্থ হিসেবে দেয়নি, দুটোরই জাস্ট দৈর্ঘ্য বলে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি জাস্ট এইভাবে র্যান্ডামই আছি তোমাকে, মানে তুমি আবার ভেবো না স্যার এটা ছোট হলো তাও 12 কেন লিখলেন, জাস্ট ছবিটা বোঝার জন্য ভাবো যে একটা মানে আমাদের দৈর্ঘ্যটা দিয়েছে 12 মিটার, প্রস্থটা দিয়েছে 6.01 মিটার। ওকে, তাহলে আমাদের কি বের করতে বলেছে, সার্থক অঙ্ক বিবেচনা করলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। তাহলে এই ক্ষেত্রে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি করে বের করব, আমি 12 দিয়ে এটাকে গুণ করব, তাই তো। আমি 6.01 কে 6.01 সেটাকে আমি 12 দিয়ে গুণ করব, তাহলে কি আসবে, তাহলে আমি ক্ষেত্রফলটা পাবো। চলো গুণ করা যাক, তাহলে 12 অক্ষে 12 2 হাতে 1, 12 0 0 1, আর এদিকে আমাদের 7 6 12 72, তাহলে 72.12 এত মিটার স্কোয়ার।
এটা কি আসছে? এটা আসছে হচ্ছে আমাদের ক্ষেত্রফল, তাই তো? এটা কি আসছে? এটা আসছে আমাদের আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। কিন্তু আমাদেরকে কি বলেছে? বলেছে সার্থক অঙ্ক, সেই সার্থক অঙ্ক বিবেচনা করতে হবে। সার্থক অঙ্ক বিবেচনা করা মানে কি? তুমি যখন অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন করছো, তোমার যে সার্থক অঙ্ক সংখ্যা তার নিয়মগুলো কাজে লাগাতে হবে। এবার দুটো সংখ্যাকে যখন আমরা গুণ করি, তাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিয়মটা কি? যে তোমাকে রেজাল্টটা বা আনসারটা ততগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় দিতে হবে যেখানে কি থাকবে, যে যাদেরকে তুমি গুণ করলে তার মধ্যে থেকে মিনিমাম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেখানে ছিল। তো তুমি যদি দেখো যে 6.01, এখানে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ছিল? 3টি। স্যার অনেকে বলবে স্যার জিরোটা কেন নিচ্ছেন? কারণ জিরোটা দেখো দুটো নন জিরোর মাঝখানে রয়েছে, তাহলে 3টি সার্থক অঙ্ক সংখ্যা। 12র মধ্যে কটা সার্থক অঙ্ক সংখ্যা? দুটো, তাহলে মিনিমাম কোনটা হচ্ছে? দুটো। তাহলে তোমাকে রেজাল্টটা কি করতে হবে? দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় বলতে হবে। তাহলে এটাকে যদি তুমি রাউন্ড অফ করো 2 ঘর অবধি, তাহলে এটা কত চলে আসবে? এটাকে রাউন্ড অফ করলে 2 ঘর অবধি চলে আসবে হচ্ছে 72 বা 72, তাই তো? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 72 মিটার স্কোয়ার। আশা করছি সবাই বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58 এ যাওয়া যাক। 58 নাম্বার প্রশ্নে কি বলেছে? একটি সরু তারের ব্যাসার্ধ এত, একটা সরু তার আছে, তার ব্যাসার্ধ দিয়েছে এত। সার্থক অঙ্ক সংখ্যার তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? তাহলে চলো হিসাব করা যাক, আগের মতোই ব্যাপার। তাহলে আমাদের ব্যাসার্ধ কত দিয়েছে? ব্যাসার্ধ দিয়েছে আমাদের 0.16, তাই তো? এবার আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে যে ক্ষেত্রফল। আমাদের এক্ষেত্রে ক্ষেত্রফল গণনার সময় কি বলেছে? তারটির অঙ্ক সংখ্যায় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি করে বের করব? দেখো আমাদের যদি ক্ষেত্রফল লিখি, সেটার ফর্মুলা কত হয়? পাই ইন্টু আর স্কোয়ার। এবার আর তো তুমি দেখতেই পাচ্ছ, আর তো তুমি দেখতেই পাচ্ছ, তোমার এখানে কি প্রয়োজন? তোমার এখানে প্রয়োজন হচ্ছে এক্ষেত্রে পাইয়ের ভ্যালু কত। এবার পাইয়ের ভ্যালু কত? দেখো পাইয়ের যে ভ্যালু হয় সেটা হয় 22/7। কিন্তু এখানে 22/7 লিখে আমি কি করতে পারবো? আমি তো এখানে পয়েন্টে পাচ্ছি না, তাই এটাকে আমি এক কাজ করব, এটাকে না আমি পয়েন্টে লেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এবার আমি যদি পাইকে পয়েন্টে লিখি, সেটা কত হয়? 3.1416। এটা হয় না যে পাইয়ের ভ্যালু কত হয়? পাইয়ের ভ্যালু হয় হচ্ছে 3.1416 ইন্টু কত হবে? ইন্টু হবে 0.16 এর স্কোয়ার, 0.16 তার স্কোয়ার। এবার দেখো তুমি এটাকে গুণ করবে, তাহলে এটাকে গুণ করার পর তোমাকে কি করতে হবে? এটাকে গুণ করার পর তোমাকে যে সার্থক অঙ্ক সংখ্যা, সেই সার্থক অঙ্ক সংখ্যার যে নিয়ম সেটাকে কাজে লাগাতে হবে, এবং সেটাকে কাজে লাগিয়ে তোমাকে কি করতে হয়? ফাইনাল রেজাল্টটা লিখতে হবে। তো এক্ষেত্রে তোমরা তো গুণ করার সময় হাতে করবে, কিন্তু আমি এক কাজ করছি, আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি যাতে সলিউশনটা করতে বেশি সময় না লাগে আমাদের। তাহলে এখানে আমাদের কত আসছে? 3.1416 ইন্টু কত? ইন্টু হচ্ছে আমাদের 0.16 ইন্টু 0.16, তাই তো? এদেরকে যখন আমরা গুণ করছি, ঠিক আছে, এদেরকে যখন আমরা গুণ করছি তখন আমরা কি পেয়ে যাচ্ছি? তখন আমরা পেয়ে যাচ্ছি এক্ষেত্রে আমাদের 0.08042 এটা পাচ্ছি, এত মিটার স্কোয়ার। ওকে, এত মিটার স্কোয়ার। এবার আমাদেরকে কি বের করতে বলেছে? আমাদের তো সার্থক অঙ্ক সংখ্যা বিবেচনা করে উত্তরটা লিখতে বলেছে, তাই না? এবার সার্থক অঙ্ক সংখ্যা যদি বিবেচনা করি, তাহলে তুমি কি করলে? গুণ করলে। গুণ করার সময় তোমাকে কি করতে হবে? যেখানে মিনিমাম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ছিল সেটা নিতে হবে। এবার মিনিমাম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোনটায় ছিল? দেখো এটায় নাকি এটায়? অফকোর্স এটায়। কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ছিল? দুটো। তাহলে তোমাকে রেজাল্টটাও কি করতে হবে? দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় লিখতে হবে। তাহলে এটাকে যদি তুমি 2 ঘর, মানে দশমিকের পর 2 ঘর অব্দি রাউন্ড অফ করো, মানে দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যদি তুমি এটাকে রাউন্ড অফ করতে চাও, তাহলে তোমার কি আসবে? তাহলে তোমার আসবে হচ্ছে 0.080। এটা তোমার কত আসবে? এটা তোমার আসবে হচ্ছে 0.080। তাহলে এক্ষেত্রে তোমার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন এ। দেখো এখানে অপশন বি থাকলেও অপশন বি কিন্তু হচ্ছে না। তোমার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। তার কারণ কি? তুমি এই ক্ষেত্রে যদি 0.08 লেখো, তাহলে সেখানে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দুটো থাকছে না, কারণ লেফটের প্রথম নন জিরোর লেফটের জিরোগুলোকে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় ধরি না। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একটাই রয়েছে, এখানে কটা রয়েছে? দুটো। এবার তুমি বলবে স্যার আগের একটা প্রশ্ন তো আপনি লাস্টের জিরোটাকে নিলেন না তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এখানে কেন নিচ্ছেন? এখানে নেওয়ার কারণ হলো এটা একটা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যায় লাস্টের জিরোগুলোকে কিন্তু আমরা সিগনিফিকেন্ট ফিগার্সের মধ্যে কাউন্ট করি। তাহলে এইভাবে তোমাদেরকে বুঝতে হবে, শুধুমাত্র আনসার দেখলেই হবে না, এখানে অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয়ে যেতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার কিন্তু বি হচ্ছে না, এটা কি হবে? এটা হবে হচ্ছে অপশন এ। আই হোপ সবার কাছে এটা ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার
59। কোয়েশ্চেন নাম্বার 59-এ যদি আমরা দেখি সেখানে কি বলেছে ভালো করে নোটিস করো সবাই। এন্ড গাইস তোমরা এই ক্লাসগুলো দেখে বুঝতে পারছো তো? সবাই একবার কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে না লাগছে। ওকে, দেখো বলেছে একটি দোলকের দৈর্ঘ্যের পরিমাপ এত। একটা দোলক রয়েছে, তার দৈর্ঘ্যের পরিমাপ দিয়েছে এত। তার মানে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এল সমান সমান 0.8 এবং ডেল্টা এল সমান সমান 0.01, তাই তো? পর্যায়কালের পরিমাপ দিয়েছে এত, তার মানে আমি লিখতে পারি টি সমান সমান 2.5, ডেল্টা টি সমান সমান 0.12 হলে অভিকর্ষজ ত্বরণের পরিমাপে শতকরা ত্রুটি কত? দেখো আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি টি, টি সমান সমান কত হয় গো? আমরা জানি টি, টি সমান সমান কত হয়? আমাদের যে পর্যায়কালের ফর্মুলা টি সমান সমান কত হয়? 2 পাই, এটা অনেকবার শিখিয়েছি তোমাদেরকে, ইন্টু √L/G। তাহলে এখান থেকে আমাকে জিটা বের করতে হবে। তাহলে বের করা যাক। তাহলে তুমি যদি বোথ সাইড স্কোয়ার করে দাও তাহলে কি আসবে? আসবে টি স্কোয়ার, সেটা সমান সমান 4π² ইন্টু L/G। তাহলে এখান থেকে জি কত আসছে? সেটা আসছে 4π² ইন্টু কত? ইন্টু L/T²। এবার দেখো 4π, আরে টি স্কোয়ারটা সুন্দর হও ভাই। 4π² সেটা কি? সেটা তো একটা কনস্ট্যান্ট। তাহলে আমাদের এই ক্ষেত্রে এরর ক্যালকুলেশনে তার কোনো ভূমিকা নেই। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো যে ডেল্টা জি/জি সেটা সমান সমান কি আসবে? এখান থেকে আসবে ডেল্টা L/L, আর টি এর পাওয়ার যেহেতু 2 ছিল তাহলে 2 ইন্টু ডেল্টা টি/টি। তাহলে এবার এটা হিসাব করো। তাহলে ডেল্টা L/L কত হবে? ডেল্টা L/L সেটা হবে 0.01/0.8। তাহলে আমাদের 0.01/0.8 প্লাস 2 ইন্টু 0.12/2.5। ওকে, 2 ইন্টু 0.12/2.5। তাহলে এটা আমাদেরকে হিসাব করতে হবে। এন্ড এটা হিসাব করার পর আমাদেরকে কি করতে হবে? এটা হিসাব করার পর এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, যাতে আমরা কি করতে পারি? পার্সেন্টেজ ত্রুটি বের করতে পারি। তাহলে এটা যদি আমি হিসাব করি তাহলে কত আসবে? দেখো আমি যদি এটাকে এক কাজ করি, আমি যদি হিসাব করতে চাই তাহলে আমাদের এটা কত আসবে? এটাকে হিসাব করলে, নাকি আমি এক কাজ করব, আমি আগেই 100 দিয়ে গুণ করে দেবো? আমি কি আগেই 100 দিয়ে গুণ করে দেবো? তাহলে 100 দিয়ে গুণ করে দিলে কি হবে? 100 দিয়ে গুণ করে দিলেও আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করি, আমি এটাকে 100 দিয়ে গুণ করে দিই, যেহেতু আমাদের পার্সেন্টেজ ত্রুটি বলেছে। তাহলে আমি এক কাজ করছি, আমি লিখছি যে ডেল্টা জি/জি এটা পার্সেন্টেজে বের করে নিচ্ছি। তাহলে 100 দিয়ে গুণ করব। দেখো 100 দিয়ে যখন গুণ করব, 0.01কে 100 দিয়ে গুণ করলে সেটা কি হয়ে যাবে? 1/0.8 প্লাস 0.12কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 12। 12কে আবার 2 দিয়ে গুণ করছি, তার মানে 24/2.5। তাহলে এটা আমাদেরকে হিসাব করতে হবে, এত পার্সেন্ট হয়ে যাবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এত পার্সেন্ট হয়ে যাবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটা যদি আমরা হিসাব করি, এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কাছে কত আসবে? এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কাছে কত আসছে সেটাই হচ্ছে এখন আমাদের ক্যালকুলেশনের বিষয়। তাহলে এটা হিসাব করলে কত আসছে দেখো, আমরা যদি এটা হিসাব করি তাহলে এখানে কত থাকছে? এখানে থাকছে 1/0.8, তাই তো? 1/0.8। এবার 1/0.8 করতে হবে। 1/0.8, 1/0.8 করলে কত আসছে? 1.25। 1/0.8 করলে কত আসছে? 1.25, তাই তো? তাহলে এখান থেকে 1/0.8 করলে এটা আসছে 1.25 প্লাস 24/2.5। 24/2.5 সেটা কত আসবে? 9.6। সেটা আসছে হচ্ছে আমাদের 9.6। তাহলে এদেরকে যদি আমি এক কাজ করি, এদেরকে যদি যোগ করে দিই তাহলে কত আসছে? এটা আসছে হচ্ছে 10.85%। তাহলে কত ত্রুটি হচ্ছে? আমাদের যে ত্রুটি আসছে সেটা আসছে 10.85%। আই হোপ তোমরা সবাই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কত আসছে? 10.85%। তার মানে আমাদের অপশন নাম্বার এ যেটা আছে সেটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমি এবার কত নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি? কোয়েশ্চেন নাম্বার 60। দেখো কোয়েশ্চেন নাম্বার 60তে কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি ও যদি 1% হয়, আয়তন পরিমাপের ত্রুটি কত? এরকম টাইপের কোয়েশ্চেন আমরা অনেকবার করেছি, স্টিল আমি একবার বলে দিচ্ছি। দেখো আয়তন ভি সেটা সমান সমান কত হয়? 4/3πr³। এবার 4/3π সেটা তো কনস্ট্যান্ট, তাহলে আমি কি লিখতে পারি? ডেল্টা ভি বাই ভি সেটা সমান সমান 3 ইন্টু ডেল্টা আর বাই আর।
এবার পার্সেন্টেজে বের করতে বলেছে, তাহলে এটা ইন্টু এটার পার্সেন্টেজ। এবার আর এর পার্সেন্টেজের আর কত দেওয়া ছিল 1%, তাহলে সেটা 3-এর সঙ্গে গুণ করলে কত হয়ে যাবে, এটা আমাদের কারেক্ট আনসার এসে যাবে তাহলে 3%, তাই না? এটা তাহলে কারেক্ট আনসার কত হয়ে যাবে, সেটা হয়ে যাচ্ছে অপশন সি, মানে 3%, তাই তো 3% হয়ে যাচ্ছে আমাদের এক্ষেত্রে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার আমাদের 61 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে, বলেছে y সমান সমান a sin ওমেগা টি মাইনাস কে এক্স সমীকরণে ওমেগা এবং কে এর মাত্রা হলো। ঠিক আছে, তাহলে আমাকে ওমেগা এবং কে এর মাত্রা বের করতে হবে। দেখো এই চ্যাপ্টারের যে প্রথম সলিউশন ভিডিওটা ছিল সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সাইন থাকুক, কস থাকুক, যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকুক, তাদের সঙ্গে যেই কোণটা থাকে সেটার কিন্তু কোনো রকম মাত্রা থাকে না, কারণ কোণের কি কোনো মাত্রা নেই না। তাহলে এই ক্ষেত্রে ওমেগা টি মাইনাস কে এক্স, আমি যদি বলি যে ওমেগা টি মাইনাস কে এক্স, এদের কোনো রকম মাত্রা থাকবে না। এদের কোনো রকম যদি মাত্রা না থাকে, তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, ওমেগা টি এরও কোনো মাত্রা নেই, অ্যান্ড সিমিলারলি কে এক্স সেটারও কোনো মাত্রা নেই। কারণ যদি এদের মধ্যে কারোর একজনের মাত্রা থাকতো, কারোর মাত্রা না থাকতো, তাহলে তুমি তাদের মধ্যে যোগ বিয়োগ করতে কি করে? এখানে বিয়োগ ফলটার কোনো মাত্রা নেই, মানে এদের নিজেদেরও কোনো মাত্রা নেই। তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, ওমেগার মাত্রা বের করে নাও। তাহলে ওমেগার মাত্রা সেটা কি হচ্ছে 1/t এর মাত্রা। এবার টি এর মাত্রা কি হয়, টি এর মাত্রা তুমি লিখতে পারবে 1/T, এটা চলে আসছে t⁻⁻1। তাহলে ওমেগার মাত্রা কত পেয়ে গেলে তুমি, ওমেগার মাত্রা পেয়ে গেলে t⁻⁻1। একই রকম ভাবে এখান থেকে কে এর মাত্রা বের করো, তাহলে কে এর মাত্রা সেটা কি হবে 1/x এর মাত্রা, এক্স তো একটা দৈর্ঘ্য, তার মাত্রা কত হয় এল, তার মানে এক্ষেত্রে কে এর যে মাত্রা আসবে সেটা আসবে l⁻−1। তাহলে এখান থেকে যদি আমি হিসাব করি তাহলে আমাদের কি চলে আসছে গো, তাহলে এখান থেকে আমাদের আসছে t⁻−1 l⁻−1। এটা কি হলো t⁻−1 l⁻−1, এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এটা কিন্তু আমরা সলভ করে নিলাম। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ আমাদের কোয়েশ্চেন নাম্বার কত, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 62 নাম্বার প্রশ্নে কি বলেছে, l/t² রাশিতে l হলো সরল দোলকের দৈর্ঘ্য, সিম্পল কথা, l হচ্ছে দৈর্ঘ্য, এবং টি কি, টি হচ্ছে পর্যায়কাল মানে সময়। তাহলে l/t² এটা কি হবে, দেখো l/t² সেটা কিসের মাত্রা হয়, আমি যদি লিখি যে ত্বরণের মাত্রা সেটা হয় l/t²। এবার ত্বরণ সেটা যেই ত্বরণই হোক, ঠিক না, ত্বরণ তো ত্বরণই, তাহলে সেক্ষেত্রে l/t² এটা কি, এটা হচ্ছে ত্বরণ, তার মানে এখানে অভিকর্ষজ ত্বরণ বলেছে, তাহলে এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এন্ড দেখো এটা আমরা কোথা থেকে পাই, তোমরা ওই যে সরল দোলকের ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল, যে আমাদের t = 2π√L/g, তাহলে সেখান থেকে আমরা এটা পেয়ে যাবো না, তাহলে এখান থেকে আমাদের যে এটা আসছে, এটা কি আসছে, এটা আসছে অভিকর্ষজ ত্বরণ। ওকে, l/t² তাহলে কি হয়ে যাচ্ছে অভিকর্ষজ ত্বরণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 63, এখানে কি বলেছে, বলেছে যে যদি একটি পরিমাপের মান a + Δi হয় তবে ত্রুটির আপেক্ষিক মান কত, মানে আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর বের করতে বলেছে। তো আমাদের যদি আপেক্ষিক ত্রুটি বের করতে বলে সেটার মান কত হয়, সেটার মান মাথায় রাখবে, সেটা হয় হচ্ছে তোমাদের Δa/a। এটা কি হয়, এটা হয় হচ্ছে তোমার আপেক্ষিক ত্রুটি। এবার একে যদি 100 দিয়ে গুণ করো তাহলে পাওয়া যায় হচ্ছে শতকরা ত্রুটি। তাহলে আমাদের তো আপেক্ষিক ত্রুটি বের করতে বলেছে, সেটা কি হবে অপশন বি, মানে Δa/a। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 64 এ কি বলেছে, একটি রাশি এর পরিমাপে ত্রুটির আপেক্ষিক শতাংশ গণনা করার সঠিক পদ্ধতি হলো। আচ্ছা, আগের কোয়েশ্চেনটারই কন্টিনিউয়েশন, আগেরটা আমি কি দেখলাম, আপেক্ষিক ত্রুটি দেখলাম, এখানে বলেছে শতকরা ত্রুটি। আপেক্ষিক ত্রুটি থেকে শতকরা ত্রুটি কি করে বের করে, আপেক্ষিক ত্রুটিকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে শতকরা ত্রুটি পেয়ে যায়। এবার আপেক্ষিক ত্রুটি কি হয়, Δa/a, তাকে 100 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব, তাকে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে এক্ষেত্রে শতকরা ত্রুটি। ওকে, তাহলে অপশন এ সেটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 65 এ কি বলেছে, বলেছে x = a + bt + ct²। x এর একক মিটার এবং t এর একক সেকেন্ড হলে b ও c এর মাত্রা নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটা কি আমাদের সমমাত্রিক নীতি ব্যবহার করতে হবে। সমমাত্রিক নীতি ব্যবহার করলে দেখো আমরা কি পাবো, আমরা পাবো যে x এর মাত্রা সেটা কি হবে bt এর মাত্রার সাথে সমান হবে। তাহলে এখান থেকে যদি b এর মাত্রা বের করি সেটা কি হবে, সেটা আসবে হচ্ছে x এর মাত্রা বাই t এর মাত্রা। তাহলে এখান থেকে x এর মাত্রা কত l আর t এর মাত্রা t, তাহলে এটা কত চলে আসছে, এটা চলে আসছে l⁻⁻1। তাহলে এটা কোনটা হচ্ছে গো, এটা। আচ্ছা, আমাকে আরেকটা মাত্রাও বের করতে হবে, c এর মাত্রাটাও বের করতে হবে। তাহলে দেখো তোমরা যদি এইভাবে ভাবো তাহলে কি হবে, x = ct²। তাহলে x =
কত সিটি স্কোয়ার। তাহলে এখান থেকে ডিরেক্ট ভাবো না, তাহলে আমাদের সি এর মাত্রাটা কত আসবে, সি এর মাত্রাটা তাহলে চলে আসবে আমাদের এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হবে, এল টি টু দি পাওয়ার -1 আর এল টি টু দি পাওয়ার -2। এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 66 এ যাওয়া যাক। বলেছে অ্যাভোগাড্রো সংখ্যার এই যে মানটা দেওয়া রয়েছে, এখানে সার্থক অঙ্ক সংখ্যা কটি রয়েছে। দেখো সার্থক অঙ্ক সংখ্যা গণনার সময় মাথায় রাখবে যে সেখানে 10 এর পাওয়ারগুলোকে কনসিডার করা হয় না, মানে এটার কোনো কনসিডারেশনের দরকার নেই। এখানে দেখো এখানে কটা আছে, 1 2 3 4। অনেকে বলবে স্যার জিরোটাকে কেন নিলে, কারণ সেটা দুটো নন জিরোর মাঝখানে রয়েছে। তাহলে সার্থক অঙ্ক সংখ্যা কটা রয়েছে, সেটা রয়েছে অপশন ডি 4টি। ওকে, 4টি সার্থক অঙ্ক সংখ্যা এখানে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কত, কোয়েশ্চেন নাম্বার 67। এখানেও দেখো কি বলেছে, বলেছে এই যে এই সংখ্যাটি রয়েছে এখানে সার্থক অঙ্ক সংখ্যা কটা রয়েছে। খুব সিম্পল, আগেরটার মতো করে উত্তর দিয়ে দাও যে এখানে আমাদের কটা সার্থক অঙ্ক সংখ্যা রয়েছে, 3টি, তাই না। এখানে আমাদের কটি সার্থক অঙ্ক সংখ্যা রয়েছে, এখানে যদি আমরা নোটিস করি এখানে আমাদের কাছে 3টি সার্থক অঙ্ক সংখ্যা রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কত, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখি। দেখো তোমরা যদি ভালো করে একদম ফিজিক্স শিখতে চাও না, যেরকম আমি এই সলিউশনগুলো করাচ্ছি সেরকম লাইভ ক্লাসের মাধ্যমে পুরো থিওরি সমস্ত কিছু যদি ভালো করে শিখতে চাও, তোমরা কিন্তু আমাদের ইগনাইট ব্যাচে ভর্তি হতে পারো। শুধু ফিজিক্সের জন্য ভর্তি হতে চাও পারো, বা অন্য কোনো সাবজেক্টের জন্য ভর্তি হলে সেটাও চাইতে পারো, বা তোমরা পুরো ব্যাচের জন্য কিন্তু আমাদের ভর্তি হতে পারো লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে। তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে ডিরেক্টলি ভর্তি হতে পারবে। কোনো রকমের কোয়ারি থাকলে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কত, 68। কোয়েশ্চেন নাম্বার 68 কি বলেছে, 726। আচ্ছা, এই সংখ্যাটিকে দেখো কি বলেছে, এই সংখ্যাটিকে 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করলে তা হবে। তার মানে এখানে কি রাউন্ড অফ করতে হবে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে, আমি দেখতে পাচ্ছি 6টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে। তাহলে যদি 5টায় কনভার্ট করতে হয় আমাকে কি করতে হবে, রাউন্ড অফ করতে হবে। রাউন্ড অফ করলে তাহলে আমাকে কোনটাকে ড্রপ করতে হবে, এখানে এই যে লাস্টের যেই রাশিটা রয়েছে, লাস্টে এবার কি রয়েছে, লাস্টে আমি দেখতে পাচ্ছি 5 রয়েছে, এটাকে ড্রপ করতে হবে। এবার রাউন্ড অফের নিয়ম মনে করো, যে যাকে তুমি ড্রপ করছো সে যদি নিজেই 5-এর সাথে সমান হয় তাহলে আমাকে কি দেখতে হবে, তারপরে দেখতে হবে। এবার তারপরে যখন আমি দেখছি কোনো কিছু নেই, তাহলে কোনো কিছু যদি না থাকে তাহলে তোমাকে তার আগের জনকে দেখতে হয়। এবার তুমি তার আগের জনকে যখন দেখলে সেটা কিরকম, তুমি আগের জনকে দেখতে পাচ্ছ, আগের জন রয়েছে 3, তার মানে একটা বিজোড় সংখ্যা। তাহলে যদি আগের জন বিজোড় সংখ্যা হয় তাকে কিন্তু 1 বাড়িয়ে দিতে হয়। তাহলে তুমি রাউন্ড অফ করার পর এটা কত চলে আসবে, দেখো 726.8টা 8-এর মতো থাকলো। যেহেতু তুমি 5কে ড্রপ করছো এবং 5-এর পরে কিছু নেই এবং আগের জন বিজোড়, তাই আগের জনকে তুমি বাড়িয়ে 1 বাড়িয়ে দিলে তাহলে কত হয়ে গেল, 726.84। তার মানে অপশন বি এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 69। এবার কোয়েশ্চেন নাম্বার 69 দেখো, এই একই কোয়েশ্চেনটা এবার এই চ্যাপ্টারটার মধ্যে বারবার ঘুরে ফিরে দিয়েছে একই এক্সারসাইজে। এটা আজকেও আমরা দেখলাম যে আমাদের 51 নাম্বার কোয়েশ্চেনটাও এটাই ছিল, আগের চ্যাপ্টারেও মানে আগের সলিউশন ভিডিওতে আমরা এটা করেছি, তো এটা আর আমি সলভ করছি না, এটা তোমরা সবাই অলরেডি অনেকবার করে নিয়েছো, তাই না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 70, দ্যাট ইজ এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন। কি বলেছে, বলেছে যে ভর ও দ্রুতির পরিমাপে শতকরা ত্রুটি। আচ্ছা, ভরের ত্রুটি কত দিয়েছে আমাদের, পার্সেন্টেজ ডেল্টা এম বাই এম, সেটা কত দিয়েছে, সেটা দিয়েছে 2%। আর আরেকটা কি দ্রুতি, ডেল্টা ভি বাই ভি, এটাও পার্সেন্টেজে দেওয়া আছে 3%। তাহলে কি বের করতে বলেছে, গতিশক্তির পরিমাপে ত্রুটি কত। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে গতিশক্তির পরিমাপে ত্রুটি কত হচ্ছে সেটা বের করতে হবে। গতিশক্তি ই সমান সমান কত হয়, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি এক কাজ করি, তাহলে আমি যদি লিখি যে ডেল্টা ই বাই ই সেটা কত হবে, দেখো হাফের ওপর তো ত্রুটি নির্ভর করবে না, তাহলে এখান থেকে আসবে ডেল্টা এম বাই এম প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি। এবার আমি এক কাজ করছি, যেহেতু পার্সেন্টেজ ত্রুটি বলেছেন বোথ সাইডে আমি পার্সেন্টেজ বসিয়ে দিচ্ছি। তাহলে এক কাজ করো, পার্সেন্টেজ ত্রুটি অফ ডেল্টা ই সেটা কত হবে, এম এর পার্সেন্টেজ এর 2% প্লাস ভি এর পার্সেন্টেজ এর 3%, সেটাকে 2 দিয়ে গুণ করে দিলে 6%। তাহলে এক্ষেত্রে 3 আর 2 8% হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন কি আসছে, সেটা আসছে অপশন বি, দ্যাট ইজ 8%। তাহলে আমাদের যে প্রথম চ্যাপ্টার দ্যাট ইজ ভৌত রাশির পরিমাপ ও মাত্রা,
তার যে এমসিকিউ সলিউশনগুলো সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করছি তোমাদের কাছে এই পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা এমসিকিউ এর সলিউশন ক্লিয়ার হয়েছে। তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো না লাগলো সেটা কমেন্ট করে জানিও। কেউ যদি আগের পার্টগুলো মিস করে থাকো সেগুলো অবশ্যই দেখে নিও, যাতে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের কাছে ক্লিয়ার হয়। এবং খুব তাড়াতাড়ি আমি কিন্তু নেক্সট চ্যাপ্টারের সলিউশন ভিডিও নিয়ে আসতে চলেছি, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।